পানি দাও দেখি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে আমার, যা গরম পড়েছে। নাও পানি, হাতও এনেছি, খেয়ে নাও। এ কি গিন্নি, সকালে তো পান্তা ভাত আর কাঁচামরিচ। এইটা যে কপালে জুটেছে সেটাই অনেক। পাশের বাড়ির ভাবির কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম, আর সেজন্যই পান্তা ভাত আর কটা কাঁচা মরিচ দিয়েছে, তাই তো খেতে পারছো। আর না হলে যে আজ না খেয়েই থাকতে হতো। কি করবো গিন্নি, কাজ তো কম করছি না, তবুও যে কেন কষ্ট পিছু ছাড়ছে না বুঝতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, তাড়াতাড়ি জ্বালানিগুলো তুলে নি। মা, আমি তোমার সাহায্য করি জ্বালানি তুলতে। তাড়াতাড়ি কর মা, অনেক কষ্ট করে জঙ্গল থেকে জ্বালানি কুড়িয়ে এনেছি। এগুলো ভিজে গেলে যে আজ আর রান্না করতে হবে না। মা, দুদিন ধরে পেট ভরে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে মা। আজ একটু বেশি করে ভাত রান্না করো না, পেট ভরে খাবো। এত কষ্ট করেও সংসার চালাতে পারছি না, পেট আর মুখে দুবেলা ভাত তুলে দিতে পারছি না। হে বিধাতা, তুমি একটা ব্যবস্থা করে দাও, একটা ব্যবস্থা করে দাও। মন খারাপ করো না বাবা, দেখবে একদিন আমাদের সব অভাব চলে যাবে। তোরা তাড়াতাড়ি ঘরে যা, দেখ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গিন্নি, দেখো কেমন ঝড় হচ্ছে, এমন ঝড় হলে তো আমাদের ঘর ভেঙে যাবে। এমন অলক্ষণে কথা বলো না, বিধাতাকে স্মরণ করো, তিনি একটা ঠিক ব্যবস্থা করে দিবেন। রমেশ, রূপা, সোনালি যখন গল্প করছিল তখন তাদের বাড়িতে অনেকগুলো হাঁস এসে ডাকতে শুরু করে। বাবা, মা, দেখো না কত সুন্দর সুন্দর হাঁস এসেছে আমাদের বাড়িতে। বলি বাবা, আমরা যদি হাঁস চাষ করি তাহলে কেমন হয় বলো? হাঁস যখন বড় হয়ে ডিম দেবে তখন আমাদের আর না খেয়ে থাকতে হবে না। কথাটা তুই মন্দ বলিসনি রে মা, কিন্তু হাঁস কেনার মতো টাকা যে আমার কাছে নেই রে। বাবা, আমরা সবাই মিলে পরিশ্রম করব, টাকা জোগাড় করব। সে সময় হলে দেখা যাবে। তোরা এবার থাম তো। বলি শুনছো, দেখতে দেখতে তো সন্ধে হতে চললো, বৃষ্টি থামার তো কোনো নাম গন্ধও নেই। তবে কি আজও না খেয়ে থাকতে হবে? গিন্নি, ঝড় কম হয়ে গিয়েছে, আমি বাজারে যাচ্ছি কাঠগুলো বিক্রি করতে। কিন্তু বাবা, বাইরে তো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তুমি কেমন করে বাজারে যাবে? আমার কিছুই হবে না। গিন্নি, তুমি ছাতাটা নিয়ে আসো দেখি। তোমাকে আর এই বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে কোনো কাজ নেই। আমি সীমা ভাবির বাড়িতে গিয়ে দেখছি দুটো চাল জোগাড় করতে পারি নাকি। এই বলে রূপা একটা ছাতা নিয়ে সীমাদের বাড়িতে যায় আর সীমাকে সব খুলে বলে। বলি আপনার জন্য কি আমি চাল নিয়ে বসে আছি নাকি? প্রতিদিন কিছু না কিছুর জন্য তো আসতেই থাকেন। আসলে ভাবি, বৃষ্টির জন্য আপনার ভাই কাঠ বিক্রি করতে যেতে পারেনি, কিন্তু আপনি তো ঠিক চাল নিতে চলে এসেছেন। বলি আমি কোনো চাল দিতে পারবো না, সকালে রান্না করা কিছু ভাত আর তরকারি আছে, গরুকে দেবার জন্য রেখেছিলাম, আপনি বরং সেটাই নিয়ে যান। ঠিক আছে ভাবি, আপনি বরং সেটাই দিন। ওগো, চাল কি পেলে? না, সীমা ভাবি চাল না দিয়ে অনেক অপমান করেছে, তবে সকালের কিছু বাসি ভাত দিয়েছে। আজ বরং এটা খেয়ে দিন কাটিয়ে দাও। আমার জন্য তোমাদের কত কথাই না শুনতে হয়। না, এবার থেকে আমাকে আরো পরিশ্রম করতে হবে। বাবা, কোথায় যাচ্ছ তুমি? তোর কাশেম চাচার ক্ষেত পরিষ্কার করতে যাচ্ছি রে। আমিও যাবো বাবা, তোমার সাথে আমিও যাবো। কাশিম চাচার ক্ষেতের পাশেই তো নদী, নদীর উপর অনেক রকম শাক পাওয়া যায়, আমি সেগুলো তুলবো। তুমি বাজারে গিয়ে বিক্রি করো বাবা। তোকে কষ্ট করতে হবে না মা, তুই খেলতে যা। না বাবা, আমি টাকা গুছিয়ে হাঁস কিনতে চাই। মেয়েটা মন্দ বলেনি, আমিও মানুষের বাড়িতে কাজ করব। সবাই মিলে কাজ করলে হাঁস কেনার ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে চল তুই আমার সাথে।
মালতী মাসি, আমার কাজ শেষ গো। যদি টাকাটা দিতে তবে চলে যেতাম গো। এই নাও তোমার টাকা। আজ তুমি আমার অনেক বড় উপকার করলে। শরীরটা যে আমার বড্ড খারাপ, উঠতেই পারছি না। তুমি না এলে গরু তো না খেয়ে থাকতো। আমারও টাকাটা দরকার মাসি। আসলে মেয়েটা জেদ ধরেছে হাঁস পুষবে, কিন্তু হাঁস কেনার মতো তো টাকা নেই, তাই আর কি। এটা তো খুব ভালো কথা। একবার যদি অনেকগুলো হাঁস কিনতে পারো তবে তোমাদের আর অভাব থাকবে না। দোয়া করো মাসি, আমি আসি তবে। বাবা, তুমি তাহলে ক্ষেতটা পরিষ্কার করো, আমি নদীর ওপর থেকে শাকগুলো তুলে নিই। এই বলে সোনালি যায় নদীর পাড়ে শাক তুলতে, আর রমেশ এদিকে ক্ষেত পরিষ্কার করতে থাকে। বাবা, আমার শাক তোলা হয়ে গিয়েছে। ঠিক আছে, আমারও ক্ষেত পরিষ্কার করা শেষ। তোর কাশেম চাচার কাছ থেকে টাকাটা নিয়ে আসি। টাকা আনতে যেতে হবে না, এই নাও তোমার টাকা ভাই। ঠিক আছে ভাই, দরকার পড়লে আবার ডাক দিয়েন। আমি আজ আসি তবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আমি বাজারে যাচ্ছি শাক বিক্রি করতে। দাঁড়াও, আমার কাছেও কিছু টাকা আছে, আজ কাজ করে পেয়েছি। এই টাকাও নিয়ে যাও। যদি কম দামের ভেতরে হাঁস পাও তবে কিছু হাঁস নিয়ে এসো। ঠিক আছে গিন্নি। এই বলে রমেশ শাক বিক্রি করতে বাজারে চলে যায়। কিছুক্ষণের ভেতরেই রমেশের সব শাক বিক্রি হয়ে যায়। বিধাতার অশেষ রহমতে সব শাক বিক্রি হয়ে গেল। ওই তো একটা লোক হাঁসের বাচ্চা বিক্রি করছে। আমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে তো আর বড় হাঁস কেনা যাবে না। আমি বরং হাঁসের বাচ্চা কিনে নিয়ে যাই। বলছি দাদা, এই হাঁসের বাচ্চাগুলোর দাম কেমন? আজ আমি কম দামে হাঁস বিক্রি করছি। আপনি এই 15টা হাঁসের বাচ্চা 800 টাকা দিয়ে নিতে পারবেন। দাদা, আমার কাছে তো 800 টাকা হবে না, সব মিলিয়ে 710 টাকা আছে। আপনি বরং আমাকে দুটো কমিয়ে দিন, কেমন? এতে আমার লস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে আপনি 13টা বাচ্চাই নিন, কেমন? এই নিন দাদা আপনার টাকা, আমি আসি তবে। বাবা, তুমি হাঁসের বাচ্চা এনেছো? আমার খুব আনন্দ হচ্ছে বাবা। আমাদেরও আজ থেকে অনেক হাঁস হলো। ওগো, এতগুলো যে হাঁসের বাচ্চা আনলে, তা এত হাঁস বড় হলে তুমি রাখবে কোথায়? আর তাছাড়া ওদের জন্য খাবার এনেছো, আজ ওদের কি খেতে দেবে? না গিন্নি, হাঁস কিনে সব শেষ হয়ে গিয়েছে। আচ্ছা মা, আমি হাঁসগুলোকে ছেড়ে দিয়ে চারপাশটা ঘুরিয়ে নিয়ে বেড়াই। ওরা পোকামাকড় কুটে কুটে খাবে, আর কার একটা ঠিক ব্যবস্থা করা যাবে। তবে তুই দেখ, কিছু খাওয়াতে পারিস নাকি? লতা ভাবির কাপড় পরিষ্কার করে দেওয়ায় সে কিছু চাল দিয়েছে, আমি বরং সেটাই রান্না করি। এই বলে রূপা রান্না করতে চলে যায়, আর সোনালি হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দেয় পোকামাকড় খাওয়ানোর জন্য। হাঁসের বাচ্চা কিছু না খাওয়ায় সোনালি ঘরে চলে যায়। এই ফাঁকে হাঁসের বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে একসময় সোনালিদের বাড়ির পাশের পুকুরে চলে আসে। মা, ও মা, হাঁসের বাচ্চাগুলোকে যে কোথাও দেখছি না, ওরা গেল কোথায় সব? ওদের কোথায় রেখে গিয়েছিলি? কত আশা করে নিয়ে এসেছিলাম ওগুলোকে, সেই আশা বুঝে আর পূর্ণ হলো না। আসলে মা, হাঁসের বাচ্চাগুলো কিছুই খাচ্ছিল না, তাই ঘরে গিয়েছিলাম ওদের খাবার মতো কিছু আছে কিনা তাই খুঁজতে। এসে দেখি তাহলে যে শেয়াল কুকুরে ধরে খাবে। তারা সবাই মিলে হাঁসের বাচ্চাগুলো খুঁজতে শুরু করে। হঠাৎ সোনালি দেখে
তাদের বাড়ির পুকুর পাড়ে তাদের হাঁসের বাচ্চাগুলো নেই। পুকুর পাড়ে কি সুন্দর করে ঘাস খাচ্ছে। আরে তাই তো মা, এখন থেকে আর হাঁসের চিন্তা করতে হবে না। এই পুকুর পাড়ের ঘাস খেয়ে ওরা বড় হবে। কথাটা মন্দ বলিসনি, এখানেই তো নেই। কেন বাবা, তুমি এই পুকুর পাড়ে হাঁসগুলো থাকার জায়গা করে দাও। তাছাড়া এই পুকুর তো আমাদেরই। এখানে হাঁস পুষলে অনেক ভালো হবে, ওদের গোসল করতেও সুবিধা হবে। বলি আমরা বরং এই পুকুরে ছোট ছোট মাছ ছাড়বো। শুনেছি মাছ খেলে হাঁস অনেক বড় হয় আর তাড়াতাড়ি ডিম পাড়ে। হাঁসগুলো ভালোভাবে বড় করার জন্য আমাদের সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। মা সোনালি, হাঁসের বাচ্চাগুলোর পেট ভরে গিয়েছে, আজ এদের বাড়িতে নিয়ে চল। কাল ওই পুকুর পাড়েই আমি হাঁসের জন্য ঘর বানিয়ে দেব। ঠিক আছে বাবা। খুব সুন্দর হয়েছে ঘরটা। বাড়ির সামনে সব সময় দেখাও যাবে। পুকুর পাড়টাও খুব ঠান্ডা, হাঁসগুলোর কষ্ট হবে না। হ্যাঁ রে মা। আচ্ছা, আমি শাক তুলে বিক্রি করতে যাচ্ছি। গিন্নি, তুমি দেখো করে পুকুরে কিছু ছোট মাছ ছাড়বো, যাতে হাঁসের খাবার কষ্ট না হয়। বড় হলে কি আর শুধু ঘাসে হবে? আচ্ছা ঠিক আছে, তবে আমি যাচ্ছি। সোনালি মা, তুই তোর বাবার সাথেই যা। এই বলে রূপা কাজ খুঁজতে চলে যায়। রমেশ আর সোনালি শাক তুলে বিক্রি করে, পুকুরে মাছ ছাড়ে। পুকুরের ওপর থেকে ঘাস আর পুকুর থেকে মাছ খেয়ে তাদের হাঁস অনেক বড় হয়ে যায়। আরে রমেশ ভাই, তুমি দেখি পুকুর ভরে হাঁস পুষতে শুরু করেছো। সেদিন যে হাঁসের বাচ্চা কিনেছিলে, সেটা সেই হাঁস না? হ্যাঁ ভাই, আসলে হাঁস পুষবার মতো তেমন জায়গা আমার নেই, তাই তো পুকুর পাড়েই হাঁসের খামার দিয়েছি। ওদের খাবার কেনার মতো টাকা নেই। এই পুকুরেই হাঁসগুলো সবসময় থাকে, ঘাস আর মাছ খেয়ে বাঁচে ওরা। কি বলছো? ঘাস আর মাছ খেয়ে তোমার দেখবে এবার তোমার সব অভাব কেটে যাবে। তোমার হাঁস খুব তাড়াতাড়ি ডিম দেবে। আমি আসি তবে। হৃদয় সেখান থেকে চলে যায়। কেটে যায় আরো কিছুদিন। একদিন সকালে খামারের দরজা খুলতে গিয়ে সোনালি দেখে তাদের দুইটা হাঁস মারা গিয়েছে আর বাকি হাঁসগুলো সব অসুস্থ। হাই হাই হাই, এই কি সর্বনাশ হলো! বাবা মা দেখো, আমাদের সব শেষ হয়ে গেল। কি হয়েছে? অমন করে কাঁদছিস কেন? আমাদের দুটো হাঁস মারা গিয়েছে, বাকি একটা হাসপাতে সবগুলো অসুস্থ, মনে হচ্ছে বাঁচবে না। কত কষ্ট করে না খেয়ে কত আশা নিয়ে হাঁসগুলো পুষেছিলাম, একটু সুখের মুখ দেখবো বলে, আর বিধাতা বুঝি আমার কপালটাই ভেঙে দিল। বাবারে, তোদের দেখে অনেক হাঁস, তা আমায় একটা হাঁস দিবি? অনেকদিন হাঁসের মাংস খাইনি। আসলে বুড়িমা, আমাদের হাঁসগুলো যে অসুখ করেছে। ওই তো, ওই ভালো হাঁসটা আমায় দিবি? ওই একটি হাঁসই ভালো আছে, তুমি যেহেতু চাইছো তবে ওই হাঁসটা তুমি নিয়ে যাও। তোদের মন অনেক বড়, একটা হাঁস বাঁচবে জেনেও সেটা আমায় দিয়ে দিলি। একটা হাঁস দিয়ে আর কি হবে বুড়িমা? কত কষ্ট করে জায়গা না থাকায় পুকুর পাড়ে হাঁস পুষেছিলাম। জানি না কি হলো সব হাঁসের, সব অসুখ করেছে। পুকুর পাড় তো ভেজা স্যাঁতসেঁতে জায়গা, পুকুরের পাড় থেকে একটু দূরে খামার করতে পারতি বাবা। এমন স্যাঁতসেঁতে জায়গায় তো হাঁসের অসুখ করবেই। হাঁসেরা পানিতে থাকে ঠিকই, কিন্তু রাতে তো তাদের শুকনো জায়গার দরকার। কি করব বুড়িমা, এই জায়গা ছাড়া আমার যে আর কোনো জায়গা নেই। এই হাঁসগুলো আমার শেষ সম্বল ছিল গো বুড়িমা, আমার শেষ সম্বল ছিল। কাঁদিস না বাবা, এই ওষুধ তোর সব হাঁসেদের খাইয়ে দে, দেখবি সব হাঁস ভালো হয়ে যাবে। আর 2 দিনের ভেতর হাঁস ডিমও দিতে শুরু করবে। তুমি সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ রে দিদি ভাই, এখন থেকে আর কোনোদিন তোদের হাঁসের অসুখ করবে না, ডিম দেয়াও বন্ধ করবে না। এটা আমাকে এই হাঁসটা দেবার উপহার। তবে একটা কথা, এই খামারে কুড়ো দিবি, তাহলে খামারের ভেতর আর পানি থাকবে না,
আর হাঁসগুলো একটু আরামে থাকতে পারবে। বুড়িমা, তোমার কাছে যে আমরা ঋণী হয়ে গেলাম, তোমার এই উপহার আমরা কোনোদিনও ভুলবো না। এইসব কথা পরে হবে, আগে হাঁসগুলোকে ওষুধ খাইয়ে দে। বুড়ির কথা মতো সোনালী, রূপা আর রমেশ সব হাঁসগুলোকে ওষুধ খাইয়ে দেয়। বুড়ির দেয়া ওষুধ খাওয়ানোর সাথে সাথে হাঁসগুলো সুস্থ হয়ে ওঠে। রমেশ খুশি হয়ে যখন বুড়িকে এই কথা বলতে যায়, পেছন ফিরে দেখে বুড়ি সেখানে নেই। এ কি, বুড়িমা কোথায় গেল? বুড়িমা, বুড়িমা। বাবা, উনি মনে হয় চলে গিয়েছেন বাবা। তবে বুড়িমা আমাদের অনেক উপকার করলেন। ওই বুড়িমা মনে হয় জাদু জানেন। যাই হোক, আমাদের বাড়িতে কুড়ো আছে, আমি বরং কুড়ো এনে হাঁসের খামারে দিয়ে দিই। রূপা বাড়ি থেকে কুড়ো এনে হাঁসের খামারে দিয়ে দেয়। 2-3 দিন পর সোনালী পুকুর পাড়ে গিয়ে দেখে সেখানে অনেকগুলো ডিম। মা, বাবা, তোমরা দেখে যাও, আমাদের হাঁস পুকুর পাড়ে ডিম দিয়েছে। সত্যি তো? বুড়িমার কথা সত্যি হলো। বাবা, এখন থেকে আমাদের এই হাঁস আর ডিম পাড়া বন্ধ করবে না। এখন থেকে আমাদের সব অভাব চলে যাবে বাবা। তুই ঠিক বলেছিস মা। আমি ডিমগুলো বিক্রি করে বাজার করে আনি। এখন হবে না রে মা।